নমস্কার। আপনারা প্রায়ই একটি কথা শুনেন, বিশেষ করে মুখ্যমন্ত্রী হোক, অন্যান্য মন্ত্রীরা হোক, কোনো একটি আয়োজনে যখন তারা অংশগ্রহণ করেন, সরকারি হোক কিংবা অন্য কোনো কর্মসূচিতে, তখন তারা একটি কথা খুব গুরুত্ব সহকারে বলেন, সেটা হচ্ছে স্বচ্ছতা এবং অবশ্যই সততার সঙ্গে কাজ করার বিষয়। এই কথাগুলো আপনার মতন করে আপনি হয়তো অনেক বছর ধরে শুনছেন, আর আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আছি তারা তো বরাবরই কথাগুলো শুনি। মুখ্যমন্ত্রী পরিবর্তন হলেও এই কথাগুলো প্রত্যেক মুখ্যমন্ত্রীরা বলে গেছেন, বলেন, হয়তোবা আগামী দিনে যারা আসবেন বা যিনি মন্ত্রী হবেন, যিনি মুখ্যমন্ত্রী হবেন, বা এই মুখ্যমন্ত্রী যদি আরও কয়েক বছর থাকেন তিনিও এই কথাটা বলবেন। এখন বর্তমানে যিনি অন্যান্য মন্ত্রীরা যারা আছেন তারা যদি এই 5 বছরের পর আরও কয়েক 5 বছর থাকেন তাও ওই কথাগুলো বলবেন। আবার যদি মনে করেন নতুনভাবে কেউ আসবেন তিনিও এই কথাগুলো বলবেন, এবং এই কথাগুলো মন্ত্রীদের বলতে হয়, হয়তো বলতে হয়। আবার কেউ কেউ বলবেন যে না, এগুলো তো সবাই বলেন। মুখ্য সচিব যদি কোনো অনুষ্ঠানে থাকেন তিনিও কথাগুলো বলেন। এখন যদি কোনো পদস্থ আধিকারিক থাকেন তিনিও কথাগুলো বলেন। এবং এই কথাগুলো সরকারি অনুষ্ঠানগুলোতে প্রত্যেকের বক্তব্যের একটা অংশ কিংবা অঙ্গ, এবং এই কথাগুলোর সঙ্গে এই অনুষ্ঠানটার যেন একটা প্রাসঙ্গিকতা থাকে। এখন প্রত্যেকটি সরকারি অনুষ্ঠান থেকে স্বচ্ছতা সততার কথা বলা হয়, সময়ের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়। আবার মন্ত্রী রতনলাল নাথ বরাবরই বলেন সময়ের আগে কাজ শেষ করতে হবে। আবার কেউ কেউ বলেন যে সরকারের অর্থ বারবার ফেরত যাচ্ছে, সরকারের অর্থ অব্যয়িত থাকছে। তা নিয়ে আজ প্রজ্ঞা ভবনের আয়োজনে মন্ত্রী সুধাংশু দাস গুরুত্ব আরোপ করেছেন। তিনি একজন দপ্তর মন্ত্রী, তিনি নিশ্চয়ই চাইবেন যে সবকটি কাজ সুন্দরভাবে হোক। একটি অর্থবর্ষে যে টাকা দপ্তর কেন্দ্রিক বরাদ্দ হয়েছে, মঞ্জুর হয়েছে, সবকটি টাকা যথাযথভাবে সেখানে ব্যবহার হোক। তারপর নতুনভাবে আবার টাকা আসবে, নতুনভাবে আবার প্ল্যান তৈরি করে এগোবেন, ইত্যাদি সব কমন কথা বলতে পারেন, প্রত্যেকে বলেন। আমরা আজ এই কারণে বিষয়টা আপনাদের প্রত্যেকের কাছে উত্থাপন করেছি। ঠিক এই স্বচ্ছতা সততা সরকারি কাজে কতটা প্রাসঙ্গিক আপনি কেমন মনে করেন? আমি এ কারণে জিজ্ঞেস করছি, আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি উত্থাপন করলাম এই কারণে, কারণ আপনি আপনার অভিজ্ঞতার থেকে বলছেন যে সরকারের কাজগুলো দেরিতে হয়। কেউ কেউ বলছেন যে এগুলোর কাজের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে, সরাসরি সম্পর্ক রয়েছে, সেখানে জনসাধারণ গিয়ে চরম হয়রানির শিকার হন। বিভিন্ন দপ্তরগুলোর বিরুদ্ধে, দপ্তরের কর্মচারী আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ। আমি আর একবার বলছি যে যারা এই কথাগুলো শুনছেন অবশ্যই মনে রাখবেন সবার উদ্দেশ্যে কথাগুলো নয়, একটা অংশের বিরুদ্ধে অভিযোগ বরাবরই থাকে, তারা হয়তো তাদের মতন করে বিষয়টি মূল্যায়ন করবেন। এখনো ভালো কর্মচারী আছেন, সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজ করে দৃষ্টান্ত রাখার কর্মচারী আধিকারিকরা আছেন। আমি এ কারণে কথাটা বলছি যে আপনারা যারা আমাদের সঙ্গে নিয়মিত যারা থাকেন, নিয়মিত যারা কথা বলেন, নিয়মিত বিষয়গুলো যারা শুনতে চান, তাদের অনেকেই বলা হয় যে সরকারি কাজগুলোতে 2 নম্বরই হচ্ছে, সরকারি কাজগুলোতে মানুষের জন্য যে কাজ সেগুলো হচ্ছে না, তাতে মানুষের টাকা লুটে পুটে খাওয়া হচ্ছে। আজ দুইটি কর্মসূচি ছিল, একদিকে স্বরাজ ভবনে সেখানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, তার পাশাপাশি প্রজ্ঞা ভবনে সেখানে মন্ত্রী সুধাংশু দাসের অনুষ্ঠান। দুটোর ক্ষেত্রেই খুব প্রাসঙ্গিক কতকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ কতকগুলো বিষয় উভয় দিক থেকে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য থেকে উঠে এসেছে। আমরা এই অনুষ্ঠানে মন্ত্রীদের, মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং অবশ্যই মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্যের কিছুটা অংশ অবশ্যই তুলে ধরবো, আপনাদের কথা শুনবো। আমরা এখন বলছি যে সরকারি কাজে সততা স্বচ্ছতা কতটা প্রাসঙ্গিক। শুধু মুখে বললে কি হয়, বাস্তবে যদি সত্যি সত্যি অর্থে সততার অভাব দেখা দেয়, অস্বচ্ছতা দেখা দেয়, স্বচ্ছতা না থাকে, তাহলে ডাক্তার মানিক সাহা কি পারবেন সঙ্গে সঙ্গে সে কর্মচারী আধিকারিক বা সংশ্লিষ্ট যার বিরুদ্ধে অভিযোগ, যদি তিনি প্রমাণ পান তাকে সঙ্গে সঙ্গে সে দায়িত্ব থেকে সরিয়ে দিতে? বা প্রশাসনিক সিস্টেমে যে বা একজন কর্মচারীর বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার ঠিক সেভাবে প্রশাসনিক নিয়ম মেনে সে কাজগুলো কি তৎক্ষণাৎ করতে পারবেন ডাক্তার মানিক সাহা? এ প্রশ্ন থাকে। এই প্রশ্ন থাকে এই কারণে, যখন কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে অধিকাংশ ক্ষেত্রে একটা অভিযোগ ওঠে যে তিনি শাসক দলের কিংবা তিনি শাসক দলের ঘনিষ্ঠ, কখনো কখনো অভিযুক্ত ব্যক্তির পরিচয় কোনো মন্ত্রীর হয়ে থাকে, নিকটজনের হয়ে থাকে, ইত্যাদি নিয়ে একটা অন্যরকম আলাপচারিতা চলতে চলতে এক অর্থবর্ষ পেরিয়ে যায়, তারপর সে টাকার হিসাব নিকাশ আছে কিনা ভালোভাবে জানা নেই। আজ মুখ্যমন্ত্রী যখন কথাগুলো বলছেন, ঠিক এই মুখ্যমন্ত্রীর আরও একটি দপ্তর রয়েছে, শিক্ষা দপ্তর, এবং এই শিক্ষা দপ্তরের জনৈক 3 জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল।
অভিযোগের নিরিখে থানায় মামলা করা হয়, এফআইআর করা হয় হিসাব নিকাশ সংক্রান্ত বিষয়। আজ একটি অর্থবর্ষ পার হয়ে গিয়ে আরেকটি অর্থবর্ষের শেষ হওয়ার কাছাকাছি সময়ের পর্যন্ত এখনো পর্যন্ত এই বিষয়টি কি আদৌ ঠিক এবং সেই কেলেঙ্কারি কি হয়েছে, সেই অর্থ নয়ছয় কি হয়েছে তা নিয়ে এখনো স্পষ্ট করে কোনো কেউই কথাগুলো বলছেন না। শুধু একটা দপ্তরের কথা আমি বলছি, যেহেতু এফআইআর হয়েছে তার জন্য বলছি। এমন বহু দপ্তর আছে যে দপ্তরগুলোতে আপনি গিয়ে বলছেন যে হ্যাঁ এখানে এই টাকার অঙ্কে এই কাজটা হওয়ার কথা ছিল এবং সেই টাকার অঙ্কে সেই কাজটা হয়েছে, টাকার যে মঞ্জুর হয়েছে বা বরাদ্দ হয়েছে তার থেকে অনেক অনেক কম কাজ হয়েছে। এখন যিনি কাজ করছেন তার কি বক্তব্য? তার বক্তব্য হলো কাটমানি দিতে হয়েছে। তিনি যদি ঠিকাদার হয়ে থাকেন তিনি বলেন যে এই কাজ করতে গিয়ে তাকে অনেক টাকা দিতে হয়েছে, সুতরাং তিনি কাজের গুণমান বজায় রাখতে পারেননি। কৈলাসহরের একটি ঘটনা, সেখানে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ উঠছে নিম্নমানের কাজের এবং সেই ঠিকাদারের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ কিংবা যুক্তি দাঁড় করিয়েছেন সেই অভিযুক্ত ঠিকাদার। সেই অভিযুক্ত ঠিকাদারের আবার রাজনৈতিক পরিচয়ে বিশাল সংখ্যক মানুষের সঙ্গে এবং প্রভাবশালী মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক, ছবি আছে। সবকিছু মিলিয়ে তিনি একটা প্রভাবশালী ঠিকাদার বলে নিজেকে প্রমাণ করেন বা জাহির করেন। তার জন্য অনেকে প্রকাশ্যে কিছু বলেন না, আর যারা প্রকাশ্যে বলেন তারা বিরোধী হিসাবে তকমা লাগিয়ে তাদের আন্দোলনকে অনেকটাই গুরুত্বহীন করার একটা ভিন্ন চক্রান্ত চলছে, বরাবরই থাকে গোটা রাজ্যে। হয়তো আমার কথাগুলো যারা শুনবেন তারা অনেকে বলবেন যে এই কথাগুলোর কোনো প্রমাণ কি আছে কি জিজ্ঞেস করবেন। আমি এতটুকু বলি, প্রমাণ তো আজ মুখ্যমন্ত্রী দিলেন, প্রমাণ তো সুধাংশু দাস দিলেন, প্রমাণ তো বিভিন্ন দপ্তরের আধিকারিকরা দিচ্ছেন। কখনো কখনো হিসাব নিকাশ যদি মেলাতে না পারেন তারাই বলছেন যে হিসাব মিলছে না এবং থানায় এফআইআর করা হচ্ছে, ব্যাংকের মাধ্যমে এফআইআর করা হচ্ছে। এগুলো তো আর স্টুডিও থেকে বসে কেউ বলছেন না, ওই ঘটনাগুলো আমরা শুধু তুলে ধরি। আজ মুখ্যমন্ত্রী বলছেন সততা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। নিশ্চয়ই তিনি উপলব্ধি করেছেন সততার অভাব আছে, তিনি নিশ্চয়ই উপলব্ধি করেছেন স্বচ্ছতার অভাব আছে এবং তিনিও যেহেতু রাজনৈতিক দলের প্রতিনিধি, তিনি তার সরকার পরিচালনা করছেন, তার দল পরিচালিত সরকারের গুরুদায়িত্ব তিনি পালন করছেন একটি পদে বসে, সুতরাং তিনিও সবকিছু ওপেন বলতে পারবেন সেটা ঠিক নয়, বলাও সম্ভব নয়। এবং মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্যের ক্ষেত্রে একটা খুব স্পষ্ট, অনেকে বলছেন যে হ্যাঁ এগুলো কি মন্ত্রীকে হাইলাইটস করা কিনা, মুখ্যমন্ত্রীকে মোটেই না, আমরা শুধু কতগুলো বিষয় নিয়ে আলোচনা করি, আপনাদের প্রত্যেকের কাছ থেকে বিষয়গুলো সম্পর্কে একটু ব্যাখ্যা চাই। মন্ত্রী বলছেন যে অব্যাহত টাকা, মানে সব টাকা খরচ করতে হবে, অব্যাহত টাকা যাতে না থাকে, সব কাজ শেষ করে দিতে হবে, নতুনভাবে আবার প্ল্যান তৈরি করে দিতে হবে। নিশ্চয়ই মন্ত্রী আপনারও দায়িত্ব আছে, শুধু মুখে ভাষণ দিলে হবে না, আপনারও দায়িত্ব আছে এই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তার একটা মনিটরিং করা। এবং এই মনিটরিং করতে গিয়ে যদি মনে হয় কোথাও 2 নম্বরই হয়েছে, নিঃসন্দেহে আপনি রাজনৈতিক মুক্ত হয়ে, কোনো প্রভাব মুক্ত হয়ে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে পারেন তাহলে আপনার এই 5 বছরে কিংবা যতটুকু আপনি মন্ত্রী থাকেন আপনার এই নির্দিষ্ট অর্থ বছরের মধ্যে আপনি দৃষ্টান্ত তখনও স্থাপন করতে পারবেন যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে। হয়তো আপনি বলবেন যে দীর্ঘদিন মন্ত্রিত্ব থাকার সময়ে তিনি এই ব্যবস্থা নিয়েছেন, এই কথা বলতে পারেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। সরকারি কাজকর্মের যে দুর্নীতি শুধু 2 নাম্বারই না, 2 নাম্বারের উপরেও কোনো কিছু থাকলে পরে বর্তমান সরকারের আমলে দুর্নীতিটা এই জায়গায় ফুটছে। যদি আমরা তার উদাহরণস্বরূপ আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে শুধু অনুরোধ করব, যে সমস্ত রাস্তাঘাট হইতেছে, কার্বেটিং হইতেছে, ওই রিপেয়ারিং ভাবে এই সমস্ত রাস্তাগুলা একটু সচক্ষে যদি তাই দেখে। আমি উদাহরণ দিয়ে বলি, দশলাপাড়া থেকে রংমালব যে একটা রাস্তা আছে চললাম বিধানসভার ভিতরে, এই ইদানিং কাজ চলছে, দেখা গেছে বৃষ্টি হয়েছে না, কার্বেটিং উঠতে গেছে। আরেকটি রাস্তা আছে সিংহরাজ থেকে ঢাকার বাড়ি হইয়া বিশাল করে 6 মাস হয়েছে কাজ করছে, সেই রাস্তা কার্বেটিং উঠতে গেছে। তবে কাজের কতটুকু গুণগত মান। একটি রাস্তা আছে চরিলাম থেকে রামনগর হইয়া আপনার 5 মাইলাতে গেছে, সেই রাস্তা কার্বেটিং হয়েছে, কার্বেটিং বৃষ্টি হয়েছে নাকি 2টা গেছে গা। তাহলে রাস্তার কাজের গুণগত মান কতটুকু হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে অন্তত 2-1 মিডিয়া নিয়ে ওই রাস্তাগুলো একটু ঘুরে দেখার জন্য, তাদের যে নেতারা কিভাবে লুট করতেছে, এই যে অর্থ খরচ হইতেছে, অর্থ শুধু সাধারণ কিছু কিছু মানুষের তাদের যে চালাতামূল আছে তাদের জন্য এই স্যাংশন করা হইতেছে, কাজের নাম কইরা তাদের অর্থ ভান্ডার পূরণ করতেছে। এছাড়া
আসলে উন্নয়নমূলক কাজ কিছুই তো নাই, কিন্তু টাকা খরচ করতেছে ঠিকই মানিক সাহা, কিন্তু সেই কাজের গুণগত মানটা একটু যদি নিজে তদন্ত করে দেখে তাহলে বুঝবো যে হয় আসলে সঠিক আমরা যে জনগণ এবং মিডিয়ার যে সমস্ত কথা কইতেছে তার সত্যতা প্রমাণ হইব। আমি এই অনুরোধে আপনাদের মাধ্যমে রাখবো। একটি রাস্তা বিশালগড় থেকে আমি শুধু কয়েকটির ক্ষেত্রে বলছি যে শুধু রাস্তাঘাটের কথা নয়, একেবারে সার্বিক দিক থেকে আপনি একজন সাধারণ মানুষ, আপনি গেছেন অফিসে, আপনার মনে হয়েছে যে সেই অফিসে কিছু খরচ করা হয়েছে, কিছু জিনিসপত্র কেনা হয়েছে, তার মধ্যে স্বচ্ছতা নেই, আপনি একজন নাগরিক হিসাবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে নিতে পারেন। নমস্কার, কি বলছেন? এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ যখন আসে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। সেটা দুর্ভাগ্য হতে পারে, অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনা নিয়ে পরবর্তী সময় দপ্তর, সরকার বা প্রশাসনিক ব্যবস্থা যেভাবে নেওয়ার কথা ঠিক সেভাবে নেওয়া হয় না। নমস্কার, কি বলছেন? নমস্কার, আমি 6 আগরতলা 13 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম যে আমাদের এদিকে রাস্তাঘাট একদম বাজে রাস্তা, ভাঙ্গা রাস্তা, এবারে অলি গলিতে কোনো লাইট নাই, গলির রাস্তা ভাঙ্গা, মানে মানুষ থাকে না কি পশু পাখি থাকে, মানে তারা দেখে ওই না, কিচ্ছু নাই, রাস্তাঘাট বেহাল অবস্থা। এই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, বলুন, কথা শোনা যাচ্ছে। কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, আপনার কথা বলুন। সততা এবং স্বচ্ছতা, আপনার সাথে আমি পুরো একমত। সততা স্বচ্ছতা মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে সমস্ত মন্ত্রীরাই সততা স্বচ্ছতা। এখানে যে একজন রাস্তা সততা স্বচ্ছতার আমি দুই একটা পয়েন্ট আমি একবার বলছি না, সততা স্বচ্ছতা কোন আধিকারিকরা কাজ করবে, যে আধিকারিকরা উল্টা পাল্টা কাজ করে তাদের প্রয়োজনে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী বিচার করছেন বা উনাদেরকে সরাইছেন ডক্টর বিজ্ঞান রাস্তাঘাট রাস্তাঘাট সব করে যাচ্ছি সততা, এটা একটা ভুল। সততা সত্য আমি একটা পয়েন্ট করেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্কলারশিপের টাকা গুলা কিভাবে গেল নিশ্চয় কারো কারো হাতে দেশের যারা নির্ভর যদি সততা স্বচ্ছতা যদি রাজ্যে বিদ্যমান করতে হয় তাহলে এই সমস্ত কালপ্রিট এবং যারা আইএস অফিসিয়াল যারা আধিকারিকরা আছে তাদের অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নিতে গেলে ও বাবা উনি আমার দলের লোক, কিন্তু অন্য দলের লোক কোনো অফিসে দিলে তখন অ্যাকশন নেওয়া হয়, যদি ভালো টপিক এরপরে যদি মাননীয় মুখ্যমন্ত্রী একটি সজাগ আর দেখবেন ভালো করলে দেখতে আসে। এখন প্রশ্ন হলো, যদি স্বচ্ছতার অভাব থাকে তাহলে এই টিম নিয়ে কি সত্যি সত্যি স্বচ্ছ সরকারের পরিচয় দিতে পারবেন? স্বচ্ছ সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যেতে পারবেন মন্ত্রীরা? পারবেন ডাক্তার মানিক সাহা? পারবেন সুধাংশু বাবু? নিশ্চয়ই এই প্রশ্ন থাকবে। নমস্কার, কে বলছেন? তোমার কাছে বলছিলাম। হ্যাঁ বলুন। এখন সরকারের কাছে সততা আর স্বচ্ছতা 100% প্রাসঙ্গিক, টাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে না। স্বচ্ছতা যেমন নেই, সততাও নেই। আরো বহুবিধ কারণ আছে। অনেক কর্মচারীরা আছে কিন্তু সৎ, নিষ্ঠাবান, স্বচ্ছতার সহিত কাজ করতে চায়, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে অনেকে পারছে না। রাজনৈতিক প্রভাবের কারণে পারছে না। আর অধিকাংশ আছে অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত, ওনারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের স্বচ্ছ স্বচ্ছতায় থাকে। যে সময় যে দল আসবে দেখবেন ওনাদেরকে পাবেন সামনে। ওনারা মিডিয়া চালান, আপনারা দেখবেন যে কোনো দল আসলে ওনাদেরকে ফ্রন্ট লাইনে পাবেন। ওনারা কিন্তু একদম অস্বচ্ছ, ওনারা কিন্তু নিজেদের পকেট বাড়ি করার জন্য থাকে। ওনাদের রাজনৈতিক নীতি আদর্শ, সরকারি পাবলিকের যে কেন চাকরি দেওয়া হয়েছে জনগণের সেবার জন্য, এগুলি কোনো মুখ্য বিষয় নেই। ওনারা আছে টাকা কামানোর জন্য, তাকে পায়ে ধরবে, কোন সময় কাজ সুযোগ সুবিধা লাগবে নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজনের মধ্যে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর একটা অংশ আছে খুবই স্বচ্ছ নিষ্ঠাবান লোক, ওনারা অনেক সময় রাজনৈতিক পেশাদারের কারণে পারে না।
ওনারা চায় কতভাবে নিশ্চয়ভাবে কাজ করতো, কিন্তু দেখবেন অমুক দাদা তমুক দাদা যে কোনো শাসক দলের হোক, যে কোনো সময় যে কোনো রাজনৈতিক দল শাসন ক্ষমতায় আসে এমনটাই চলে। আমাদের ত্রিপুরা রাজ্যে জন্ম থেকে বা জন্মের পর থেকে তীরে কিন্তু সততা একদম প্রাসঙ্গিক টাকা প্রয়োজন, কিন্তু এগুলি অনেকে বুঝে, বেশিরভাগে বুঝে না। রাজনৈতিক দালাল হিসাবে কাজ করে, মানে ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য, মনে করুন বাড়ির আশেপাশে চাকরি করবে, নিজেদের সুবিধা মতো ট্রান্সফার হবে, তার জন্য। কিন্তু একটা ক্ষুদ্র অংশ আছে ওনারা নিষ্ঠা এবং মানে সততার সঙ্গে কাজ করতে চান, কোনো ঝামেলায় থাকেন না, কোনো কেলেঙ্কারি নেই, কিছু ভালো না, একদম সরকারের যে গাইডলাইন থাকে এগুলো সরকারের মতো আছে। কিন্তু সরকারও কিন্তু যারা মন্ত্রিসভায় আছে প্রত্যেকটা দপ্তরে কিন্তু একজন ডাইরেক্টর থাকে, ডাইরেক্টর প্লাস মন্ত্রী আছে, মন্ত্রীগুলো সব সঠিক নয়। ওনারা দেখবেন এগুলি দেখে দেখে না দেখার বান করে। অনেক দপ্তর আছে, নাম বলবো না। আমি অনেকদিন আগে কয়েকবার আমি মিডিয়াতে মানে সামাজিক মাধ্যমে লিখেছি যে সব দপ্তরের মধ্যে ঝামেলা বেশি, প্রত্যেকটা দপ্তরে সিসিটিভি ইনস্টল করা হোক, এটা প্রত্যেক জেলা শাসক হোক বা চিফ সেক্রেটারি হোক, কত কোটি কোটি টাকা আসে যায়, কিন্তু কোন দপ্তরে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে যে জায়গায় পাবলিকের মানে প্রয়োজন বেশি হয়। মনে করুন ব্লকের মধ্যে বিভিন্ন জায়গা আছে, পিআরটিসি, এসডিএম অফিস, এইসব জায়গায় সিসিটিভি কত টাকা লাগে ইনস্টল করতে হলে? এগুলো ইনস্টল করে দেওয়া হলে অনেক অর্ধেক ঝামেলা কমে যাবে। কিন্তু রাজ্য সরকার এগুলি করতে রাজি না, কারণ ওই যে ওনাদের সুযোগ সুবিধা বা দুই নম্বরে করতে পারবে না। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দপ্তরগুলোতে মানে যদি বলা যেতে পারে যে মনিটরিং ব্যবস্থা সেটা কতটা রয়েছে তা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। কেউ কেউ বলেন সোশ্যাল অডিট বদ্ধ রয়েছে, পঞ্চায়েতগুলো ব্লকগুলো কেমন চলছে সেভাবে অনেকেই হয়তো জানেন না, দেখতে পান না। কেউ কেউ বলেন যে অফিসগুলোতে টাকা পয়সা হিসাব নিকাশ ইত্যাদি নিয়ে সরকারে থাকার অবস্থায় কেউই সেভাবে পরিচয় দেয় না। কেউ কেউ বলবেন আগের সরকারের আমলে, বিশেষ করে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলতে গিয়ে বিগত সরকারের আমলে কেলেঙ্কারির কথা বলা হয়। হয়তোবা সেই সময় যে অভিযোগগুলো ছিল বরাবরই সেই অভিযোগগুলো সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এখন কি একেবারে সবকিছুই শেষ হয়ে গেছে? এই কথা আমার বোধ হয় ডাক্তার মানিক সহ নিশ্চিত করে বলতে পারবেন না। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, বলছিলাম রাজ্যে ছাত্রছাত্রী আসে, ত্রিপুরা অনেক জায়গা থেকে আসে, নেশা করার ভিতরে তারা 5 দিন 15 দিনের ভিতরে বলতে পারবে। তো প্রশাসন ওরা কিন্তু 3 বছর 4 বছর থেকেও ওরা বলতে পারে না যে নেশা কোথায় দিতে হবে। পরন্তু আমরা আজ দুইটি অনুষ্ঠানের বক্তাদের মানে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীর সুধাংশু দাসের বক্তব্য অবশ্যই শোনাবো, আপনাদের কথাও শুনবো। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বিলোনিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আপনারা তো মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা নিয়ে কথা বলছেন না? হ্যালো, আমরা বলছি যে সরকারি কাজে সততা স্বচ্ছতা কতটা প্রাসঙ্গিক। মুখ্যমন্ত্রী যথেষ্ট চলো ঠিক আছে, কিন্তু আপনি বিভিন্ন গ্রাম ব্লক লেভেলে দেখুন, আমজাদনগর সারাসীমা অফিসের সাইডে ওই বন্যায় যারা সঠিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়জনে সঠিকভাবে বেনিফিশিয়ারি পেয়েছে একটু খোঁজ নিয়ে দেখুন। যারা প্রকৃত অর্থে মানে কোনো ধরনের বন্যার জলে ভাসেনি বা ঘর পড়েনি, তাদের পুরা বেনিফিশিয়ারি পেয়ে গেছে। অথচ যারা বন্যার জলে ভেসে গেছে তারা মনে হয় না কিছু পেয়েছে বলে। কাইন্ডলি আপনাদের মিডিয়া, আপনাদের যারা সাংবাদিক আছে, তথ্য নিয়ে আপনারা একটু ঘুরে দেখুন কয়জন বেনিফিশিয়ারি সঠিকভাবে পেয়েছে আর কয়জন পায়নি। বিশেষ করে আমজাদনগর সারাসীমার দিকে একটু দেখুন। ধন্যবাদ। আমরা প্রতি বছরই এই ধরনের পঞ্চায়েত স্তরে পিপলস প্ল্যান ক্যাম্পেইন বাস্তবায়িত। নমস্কার, কে বলছেন? এবং এই বছরও সেকেন্ড। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যালো দাদা, আমি চৌরাম থেকে বলছি। হ্যাঁ বলুন। যে রাস্তার কথা বলছেন না, আমাদের দক্ষিণ চেলাম গ্রাম পঞ্চায়েতের চেলাম বিধানসভা এলাকায় যে কয়েকটা রাস্তা করছে,
আমাদের দক্ষিণ শ্রীরাম গ্রাম পঞ্চায়েতের এরিয়া তো লালসিমর অব্দি ব্রিজের কাজ করতে মনে করো 6 মাস হয়েছে, আর 6 দিন আছে বুঝেননি। কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করলে কি এই শুধু ক্রেতারা, ঠিকাদার বা কন্ট্রাক্টর, গ্রামের নেতা ফেতা যদি দিয়ে খায়াতে রাস্তা খারাপ করে দিয়ে গেছে। আর যেই গ্রামে গঞ্জে যে রাস্তা আগে বামফ্রন্টের আমলে করেছিল, এই ভিতরে ওখানে ইট নাই, এটি উড়াইলে গেছে, এই রাস্তা দিয়ে মেরামত করতে পারছে না। কি আর বলবো, রাস্তাঘাটের কথা আর দেওয়া লাভ নেই। তারা আছে শুধু টাকা কিভাবে আইবো খাইবো, নেতারা কয়েকজন গুন্ডা ফান্ডা এই লাইট তুলি বিড়ি বাইক নাই দিই। নমস্কার, আর কি বলবো। এবং এই বছরও নমস্কার, কে বলছেন? 2 অক্টোবরে আমরা জানি। নমস্কার, উদয়পুর থেকে বলছি। আজকের যে বিষয়টা সরকারি কাজে স্বচ্ছতা, আর হ্যাঁ স্বচ্ছতা খুবই ভালো, কারণ বিজেপি সরকার আসার পর থেকে, কারণ এই 1 নভেম্বরে রাস্তার কাজ করেছে, 24 নভেম্বরে, 25 নভেম্বরে সেই রাস্তা আবার উড়া হয়ে গেছে। এরকম স্বচ্ছতা চলছে আর কি সারা ত্রিপুরা রাজ্যের। কিন্তু সারা ত্রিপুরা রাজ্যে বললে ভুল হবে, কারণ আমরা যারা উদয়পুরের মাধ্যমে দেখিয়েছি, মানে জানুয়ারি মাসে কাজ করছে, সামনে জানুয়ারিতে রাস্তা পিচের রাস্তা উড়ে যাচ্ছে, বৃষ্টির মধ্যে পিচ ঢালাই করে যাচ্ছে। এইগুলো স্বচ্ছতা, কারণ নেতা মন্ত্রীরা তাদের কোনো এই যে কাজ করার পরে আমরা দেখতাম বিগত দিন যখন সরকাররা যখন পিচ ঢালাই করতো, রাস্তার মধ্যে পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা থাকতো, তারা থাকাকালীন তাদের এই ঢালাইগুলা দিত, স্বচ্ছতার সাথে করতো। কিন্তু এখন থেকে বৃষ্টির মধ্যেও ঢালাই চলে, বৃষ্টি যখন চলে বৃষ্টির মধ্যেও চলে। পিচের রাস্তা কি বৃষ্টির মধ্যে হয়? বৃষ্টির মধ্যে করে যাচ্ছে, পরে উঠে যাচ্ছে। কিন্তু তাদের কি হলো, কন্ট্রাক্টর ঠিকাদার যারা রয়েছে তারা পকেট ভর্তি করে গেল, আর যারা সঙ্গে ছিল তারাও পকেট ভর্তি করে গেল। কিন্তু জনগণ যে আগামী বছর হাঁটবে, কিন্তু কষ্ট তো জনগণের, সাইকেল নিয়ে যে যাতায়াতের অসুবিধা, গাড়ি নিয়ে যাতায়াতের সর্বক্ষেত্রে। কিন্তু ত্রিপুরা রাজ্যে এত স্বচ্ছতা এই সরকার আসার পথে সর্ব কাজের ক্ষেত্রে, যখন পঞ্চায়েত স্তরগুলোর মধ্যে কাজ আসে তখন তারা নেতারাই কাজ করে, যারা কাজ করে, যারা জীবনে আমরা দেখি না যে যুগালি কাজ মিস্ত্রি কাজ করছে, কিন্তু তারাই কাজ করছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু বন্টন করা চলছে। কিন্তু সাধারণ যারা শ্রমিক রয়েছে কিন্তু তাদেরকে কাজ দেয় না। এই হলো ত্রিপুরা রাজ্যের স্বচ্ছতা, কারণ তারা মন্ত্রী, মিনিস্টার, বিধায়ক মন্ডল যত স্তরে আছে তারা সবাই জানে কিভাবে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত গুলা চলছে। আর পঞ্চায়েত গুলোর মধ্যে ব্লক স্তরের মধ্যে তো কোনো অডিট নেই। আমরা দেখতাম বিগত দিন বামপন্থী সরকার থাকাকালীন অডিট থাকতো, অডিটের দোষ হলে কিন্তু তার সামনে মামলা হতো, অ্যারেস্ট হয়েছে। কিন্তু 7 বছরের মধ্যে এত দুর্নীতি হওয়ার পরে সরকারি কোন ঠিকাদার তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে বা কেস হয়েছে, মামলা হয়েছে, কিন্তু আমরা জানা নাই। ওরা যারা সাংবাদিকতা করছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক চ্যানেল রয়েছে, তারা বলতে পারবো কিনা সেটা আমরা জানি না। কিন্তু এইভাবে ত্রিপুরা রাজ্যের স্বচ্ছতা চলছে, কোন রকম চলছে আর কি, চালিয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু ত্রিপুরা রাজ্যের জনগণের কোনো এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। এক বন্ধু বলেছিলেন যে বন্যার ক্ষেত্রে, কিন্তু আসলে যারা ঘর পড়ে গিয়েছে কিন্তু তারা ঘরে টাকা ঢুকে নেই, কিন্তু যারা টিকাতে রয়েছে তাদের অ্যাকাউন্টের কারো 10,000 কারো 20,000 টাকা ঢুকে গেল। এই স্বচ্ছতা সরকার, মানে সব কথা সবকা বিকাশের সরকার ত্রিপুরা রাজ্যের সর্বনাশ করে বিনাশ করে দিয়ে গেল। শ্রমজীবী মানুষের, বেকারের, যুবকের, সারা ত্রিপুরা রাজ্যের জনগণের মানুষের, কিন্তু মুসলিম কিছু লোকের টাউন কাউন্সিলের মধ্যে কিছুর মধ্যে কিছু উপকার হচ্ছে, পঞ্চায়েত স্তরগুলোর মধ্যে 4-5 জনের পকেট ভর্তি হচ্ছে, আর সাধারণ মানুষ পিছিয়ে দিয়ে বেরোচ্ছে। এই হলো ত্রিপুরা রাজ্যের বিকাশ। এই বিকাশের মানুষ খুশি নয়, ক্ষুব্ধ রয়েছে, তাদের মধ্যেও ক্ষুব্ধ, বিরোধীরা তো এবং এই বছরও 2 অক্টোবরে আমরা জানি মহাত্মা গান্ধীর যে জন্মদিন, সেই উপলক্ষে 2024 নমস্কার, কে বলছেন? যে বিশেষ গ্রাম সভা। আমি কুমারঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। আমি কুমারঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন। রাস্তাঘাট সরকারি কাজে স্বচ্ছতা, কুমারঘাট থেকে ফটিকায় যে রাস্তা গলি আছে, সুধাংশু দাসের যে এলাকা এগুলি যদি মুখ্যমন্ত্রী তো খুবই ভালো, উনি যদি নিজে গিয়ে একবার দেখে তাহলে তাহলে বুঝতে পারবে কি অবস্থায় আছে। ঠিক আছে, এটা আমি বলবো যে ওনাদের মুখ্যমন্ত্রী যাওয়ার দরকার আছে, নিজে গিয়ে রাস্তা দেখো,
দেখে বলো কি অবস্থায় আছে। আর কন্ট্রাক্টরের কাজের অবস্থা তো খুবই খারাপ রাস্তাঘাটে। তারা কি করবে? তারা তো এদিকে দিতে হয়, এদিকে দিতে হয়, মন্ডলে দিতে হয়, সেখানে দিতে হয়, সেখানে দিতে হয়, দিয়ে কাজ করবে ওরা। তার জন্য তো রাস্তাঘাটে এই অবস্থায় হবে, ন্যূনতম হবে। যদি কোথাও না দিতে হতো তো রাস্তাঘাট ভালোই হতো। নমস্কার। নমস্কার, কে বলছেন? সংগঠিত নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি, সুনীল কুমার দাস। আমার বলার হলো, आप जिस व्यक्ति से बात कर গ্রাম সভা সংগঠিত করার মাধ্যমে এই ক্যাম্পেইন সূচনা করা হয়েছিল এবং এই যে প্রচারাভিযান সেটা চলবে 2025 সালের মার্চ মাস পর্যন্ত। এটার নমস্কার, কে বলছেন? উদ্দেশ্য কি আমরা জানি যে হ্যাঁ, বলুন। দেখুন, আমার বলা হলো স্বচ্ছতা স্বচ্ছতা স্বচ্ছতা। যতগুলি সরকার আমরা দেশ স্বাধীন হওয়ার পরে সরকার গঠন করছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, আরো সিএফডি, পিএফডি, অনেক কিছু। কোন জায়গাতে স্বচ্ছতা তারা পালন করছে দেশ স্বাধীন হওয়ার পরে? সবসময় তো মানুষের হক মেনে খেতেছে, মানুষের যে ন্যায্য হক অধিকার সবকিছু ধ্বংস করে দিতেছে। আপনি দেখেন, এইটাও একটা ইন্দিরা গান্ধী হত্যা হইলো, রাজীব গান্ধী হত্যা হইলো। এই রাজীব গান্ধীর ভাই কি নাম, ইন্দিরা গান্ধীর ছেলে হত্যা হইলো। এইরকম রাজনৈতিক জ্ঞানী জন সিং হত্যা হইলো, গাড়ি চাপা দিয়ে মারলো। ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে কত মন্ত্রী এমএলএ হত্যা হইলো। তো স্বচ্ছতা স্বচ্ছতা কোন জায়গাতে? আমরা ভারতবর্ষে স্বচ্ছতা তো আমরা দেখি না। স্বচ্ছতা দেখতে পারে যারা ক্ষমতাতে আসে, তারা স্বচ্ছতা দেখে। তার স্বচ্ছতা এই কারণে দেখে তাদের কামায় বাণিজ্য, রুজি রোজগার মায়া মিটাতে পাবলিক কোনো তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না। এটাই স্বচ্ছতা। আপনি অফিস আদালতে যান, এই হাজার হাজার টাকা ঘুষ নিতেছে, মানুষের ধ্বংস করে দিতেছে। থানাগুলো রাগ হয়েছে মানুষের সিকিউরিটি দেওয়ার লেগে, থানাওয়ালা মানুষের লুট করে টাকা নিতেছে। আমরা শুধু ওই যারা বাড়ি ঘরে জোর দুষ্টি নেয় তারা নিয়ে সমালোচনা করি। সমালোচনা করাটা 100 বার করতেই হইব। যারা জোর করে চাঁদা নেয়, টাকা নেয়, মাফিয়াগিরি করে, তার চেয়ে তো বড় মাফিয়া দারোগা, পুলিশরা, মন্ত্রীরা, তারা পয়সা ছাড়া কোন কাজটা করে? মানুষের হক খাইতেছে। আর সুধাংশু বাবুর কথা যে বললেন, সুধাংশু বাবু নিজে বলুক না উনি যাচ্ছে কিনা। উনি যে স্বচ্ছতা পালন করবো, স্বচ্ছতা নিয়ে কথা বলে ওনারে কোন বিজিনেস তদন্ত করে দেখতো ওনার সার্টিফিকেটটা, উনি কোনখানে স্বচ্ছতা পালন করতেছে। তো এইরকমই ভারতবর্ষের ধোকাধারী যারা, সমস্ত ধোকাধারীর এই স্বচ্ছতা সম্বন্ধে তারা আলাপ আলোচনা করবে। হয় না যে ওই কাজ দিয়া পাট দাগে, তো কাজ দিয়া পাট দাগে না তারা। ভারতবর্ষে দাদা আমার মনে হয় স্বচ্ছতা সহজে আসবে মনে হয় না। কারণ স্বচ্ছতা আসবে না তার একটা কারণ, যেদিন স্বচ্ছতা আসবে এই যে মনোবাদী আরএসএস মানসিকতা তারা সম্পূর্ণ কোথাও ভারতবর্ষে দিতে হবে এবং তাদের লোক তাল মিলে আজকে দেখেন রাজনীতি যারা ক্ষমতাতে আসতেছে তারাও লুটপাট করে খাইতেছে। এসসির হক খাইয়া লেগতেছে, ওবিসির হক খাইতেছে, জেনারেলের হক খাইতেছে, মাইনরিটি। এইভাবেই তো চলছে, এইভাবে লুটপাট করে। জানি যে আমাদের নমস্কার, কে বলছেন? যে পরবর্তী বছর বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। আপনাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমি অনেকদিন আগে থেকে ট্রাই করছিলাম। আজকের যে প্রসঙ্গটা, এটা খুবই সময় উপযোগী একটা প্রসঙ্গ। এই প্রসঙ্গে আমি ছোট করে বলছি, আমাদের এখানে যে চোদ্দাখলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি বর্তমানে বেতন হওয়ার প্রায় 1,20,000 টাকা প্রত্যেক মাসে। তো পার ডেতে হিসাব করলে কত বেতন করে আপনি দেখতে পারেন। সেই হিসাবে উনি মাসে
4 দিন অর্থাৎ সপ্তাহে একদিন করে বিদ্যালয়ে উপস্থিত থেকে বেতন নিচ্ছেন, বাকি 26 দিনের বেতন নিচ্ছেন এভাবে। তাহলে আমরা বুঝতে পারি এখানে কি হচ্ছে। তো এটাই আমার বলার বক্তব্য। এইভাবে কত বিদ্যালয়ে কতভাবে এইভাবে সরকারি টাকাগুলো উঠছে, এগুলি আপনাদের মাধ্যমে আমি উপস্থাপন করলাম আর কি। নমস্কার। যে পরবর্তী বছর বিশেষ করে গ্রাম এলাকা নমস্কার, কে বলছেন? যে উন্নয়নমূলক পরিকল্পনা। আমি প্রতাপগড় বিধানসভা থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনাদের এতে আছে হেডলাইন সরকারি কাজের সততা এবং সত্যতা। আমাদের এই ত্রিপুরাজ্যে 2 জন সাংবাদিক মারা গিয়েছিলেন। আপনারা একজন সাংবাদিক, খারাপ ভাববেন না, ভুল দেবেন না। এই সাংবাদিককে মারার জন্য আমাদের আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব, উনি বলেছিলেন যে সাংবাদিকদের হত্যার তদন্ত নিয়ে সিবিআই তদন্ত দিয়েছিলেন। এবং আমাদের ত্রিপুরার যে বিশ্ব সাংবাদিকরাও দিল্লি থেকে ধর্ণা দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত আমরা 2 জন সাংবাদিকের কোনো ইয়ে পাইনি। এই যে আমার মূল কথা। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। যে ক্যাপশনটা দিয়েছেন, এই ক্যাপশনটা অনুসারে বলতে হয় যেখানে যাবেন সেখানে টাকা দিতে হবে। তো একজন দ্বিতীয় সারির মন্ত্রীর মিসেস রি-অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছেন প্রতি বছর। তো এখানে সততা স্বচ্ছতা কতটা প্রাসঙ্গিক, এলো 2। 3 নম্বর, আজকেই আমেরিকা বলছে আদানিকে গ্রেফতার করতে হবে। আমি জানি না মোদিজি গ্রেফতার করবেন কিনা, কারণ শেয়ার বাজারে প্রচন্ড কেলেঙ্কারি হয়েছে, ঘুষের কেলেঙ্কারি। 12,000 কোটি টাকা এলআইসি ধ্বংস হয়ে গেছে, এসবিআই ধ্বংস হয়ে গেছে। আমি জানি না মোদিজি এই সত্যতা বজায় রাখবেন কিনা বিজেপি। যদি পারেন ভারতবর্ষের মধ্যে দেখাতে আদানিকে গ্রেফতার করতে, কারণ আমেরিকা বলছে গ্রেফতার করার জন্য। তো যদি গ্রেফতার করতে পারেন তাহলে বলবো যে সততা স্বচ্ছতা কতটা প্রাসঙ্গিক। কারণ পরিকল্পনা এবং তার জন্য যে অর্থ বছর কি কি আমরা করতে যাচ্ছি সেই পরিকল্পনা তৈরি করা। এবং সেই ক্ষেত্রে আমরা জেলা সভাপতিগণ থেকে শুরু করে পঞ্চায়েতের সমস্ত স্তরের যারা জনপ্রতিনিধিগণ সেই গ্রাম সভার মাধ্যমে এখানে বিভিন্ন গ্রাম স্তরে পরিকল্পনা গ্রহণ করার যে অংশগ্রহণ, সেটাই মেইন উদ্দেশ্য। আমরা জানি যে এখানে জাতিসংঘে 2015-তে এখানে 17টি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের দেশ বদ্ধপরিত। এবং আমি জানি না, হয়তো আপনারা এই বিষয়ে জানেন, 17টা যে লোকালাইজেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আমাদের সামনে রাখা হয়েছে। তার মধ্যে আমি কয়েকটা যেমন আপনাদের সামনে আমি রাখতে চাই, যে নো পভার্টি, জিরো হাঙ্গার, তাছাড়া গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, জেন্ডার ইকুয়ালিটি, ক্লিয়ার ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন, অ্যাফোর্ডেবল অ্যান্ড গ্রিন এনার্জি ইত্যাদি অনেকগুলো আমাদের যে 17টা পয়েন্ট আছে। কিন্তু এখানে এতগুলো রাখার মধ্যে আমাদের 9টা থিম, এর মধ্যে আউট অফ দিস 9টা থিম নিয়ে আমাদের আগামী দিনে 2030 সালের মধ্যে আমাদের এর অ্যাচিভমেন্ট 100% যে স্যাচুরেশন পয়েন্ট, সেই দিকে আমাদের যেতে হবে। আমরা জানি যে নমস্কার, কে বলছেন? যে হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, স্বচ্ছতা এমন একটা কাজ, অর্থাৎ ভালোভাবে কাজ করা কঠিন কাজ, পরিষ্কার কথা। কারণ বিশেষ করে
প্রশাসনে যারা কাজ করি আমরা তো মানুষ, আমরা দেখবেন এরকম বাড়ি ঘরে যদি কোনো অনুষ্ঠান করি স্বচ্ছ লোক খোঁজাখুঁজি করি যে কে এটা শনাক্ত করতে পারবে। যত ভালো লোকই খুঁজুন কিন্তু সেও দেখা গেল এই কিছু না কিছু 2 নম্বরই কাজ করছে। এখানে সবচেয়ে ব্যাপার হলো বহু আগে থেকেই আমি দেখেছি ঘুষ খাওয়া প্রশাসনে একটা রীতি ছিল। এক সময়ে এটা অতিরিক্ত হয়েছিল। আমি অনেকদিন বলেছি যে পুলিশের সবচেয়ে বড় অফিসার ত্রিপুরা রাজ্যে ছিল, উনি নিবেন বাবুর আমলে ওনাকে বিদায় নিতে হয়েছে, কারণ অস্বচ্ছতার কারণে। উনি প্রত্যেকটি থানাকে আদেশ দিতেন ওনার চাহিদা পূরণের জন্য। এই কাজেই আর বিশেষ করে প্রশাসন চালানো কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন লোকের প্রয়োজন। নিতন বাবু খোঁজ খবর নিয়ে ওনাকে ত্রিপুরা থেকে বিদায় দিয়েছেন। C.Z. গফুর আইজি ছিলেন পুলিশে, উনি বিদায় নিয়েছেন। এখন যে প্রশাসনে যারা কাজ করছেন একদম উপর মহলে যারা আছেন, আমি বলবো আমার মনে হয় তাদের একদমই অভিজ্ঞতা নেই, যেই কারণে বুঝতেই পারছে না আসলে কি হচ্ছে, স্বচ্ছতা কাকে বলে, ভালো কাকে বলে, মন্দ কাকে বলে আগে বুঝতে হবে, তারপরে ভালো কাজ করতে হবে। যেই কারণে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে। দিল্লি থেকে কিন্তু টাকা কম আসেনি, বাজেটে প্রচুর টাকা আছে, এই টাকা নয়ছয় হয়ে যাচ্ছে। তারাও কিছু করছে, অন্যরাও সুযোগে কাজে লাগাচ্ছে। সে কাজেই অভিজ্ঞতা না থাকে যা হয় তাই হচ্ছে। আমাদের দুর্ভোগ আছে, ত্রিপুরাবাসীর দুর্ভোগ আছে। এটাই আমার বক্তব্য। নমস্কার। এই ওয়ার্ল্ড ফিশারি ডে উদযাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী মাছ চাষের সাথে যারা যুক্ত আছে বা মাছ চাষ করে। নমস্কার, কে বলছেন? রাজ্য তথা দেশের। নমস্কার স্যার, বলছিলাম গরিব মানুষের মাথায় বাড়ি, বাজারে গেলে পকেট খেলে জীবন মুক্তার পকেট বাড়ি। এইসব বাইক থেকে তারা কি বুঝাচ্ছে? কৃষক গরিবের মাথায় বাড়ি, আমাদের পকেট বাড়ি। আমরা চাই না তো এটা। মাছের চাহিদা পূরণে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন তাদেরকে সহায়তা করা, তাদেরকে উৎসাহিত করা এবং সেই কাজে তারা যাতে আরো বেশি মনোনিবেশ করতে পারে তার জন্য তাদেরকে সাহায্য করা, উৎসাহিত করা, এই উদ্দেশ্য নিয়ে ওয়ার্ল্ড ফিশারি ডে সেলিব্রেশন করা হচ্ছে দেশব্যাপী। আমরা কিছুদিন আগে ন্যাশনাল ফিশ ফার্মার্স ডেও সেলিব্রেট করেছি। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। জিএসডিপির প্রায় 20 থেকে 25% জিএসডিপি আমরা কিন্তু এগ্রি অ্যালাইড সেক্টর থেকে পাই, অর্থাৎ ফিশারি সেক্টর, এগ্রিকালচার সেক্টর এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি সেক্টর বা পশুপালন যেটাকে আমরা বলি। এটা হচ্ছে আমাদের প্রাথমিক সেক্টর। এই সেক্টরটা যতক্ষণ মজবুত থাকবে আমাদের দেশে ততক্ষণ কিন্তু আমাদের দেশের অর্থনীতি মজবুত। আপনারা দেখেছেন করোনা মহামারী যখন পুরো বিশ্বকে গ্রাস করেছিল, পুরো বিশ্ব যখন করোনা মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়েছিল, দিশাহীন হয়ে পড়েছিল, ঠিক সেই সময় কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের মানুষকে যেমন করোনা মহামারী থেকে মুক্ত করেছে, ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন দেশকেও কিন্তু সহায়তা করেছে। বিশ্বের অনেক শক্তিশালী দেশ করোনা মহামারীর সময় যখন তারা
মেডিকেল ফ্যাসিলিটি দিতে পারেনি বা করোনার যে ভয়াবহতা ছিল সেটা থেকে পরিত্রাণ করার জন্য ভ্যাকসিন হোক বা অন্যান্য ইকুইপমেন্ট সমস্ত সাব ডিভিশন এলাকায় ডিস্ট্রিক্ট লেভেলে ইমিডিয়েটলি আমরা কোভিড কেয়ার সেন্টার নির্মাণ করেছি, অক্সিজেন প্লান্ট, অনেক কিছু আমরা করেছি। এর বাইরে অতিরিক্ত ভারতবর্ষের মানুষকে প্রায় 80 কোটি মানুষকে বিনামূল্যে আমরা খাবার দিতে পেরেছি। এখন আপনাদের প্রশ্ন হবে ওয়ার্ল্ড ফিশারি ডে এর সাথে করোনার কি রিলেটেড? আমি কেন এই কথাটা বলছি, এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আমাদের দেশের সরকার বা প্রধানমন্ত্রীজি কি করে 80 কোটি মানুষকে খাদ্য দিতে পেরেছে বিনামূল্যে? কারণ আমাদের যে প্রাথমিক সেক্টর, যে বললাম এগ্রিকালচার সেক্টর, এটা আমাদের দেশে মজবুত। এই সেক্টরটা মজবুত থাকার কারণে, এই সেক্টরটা ভেঙে না পড়ার কারণে আমরা কিন্তু মেডিসিন, ভ্যাকসিন যেমন আমরা ফ্রিতে দিতে পেরেছি, ঠিক সাথে সাথে ভারতবর্ষের 80 কোটি মানুষকে আমরা ফ্রিতে খাদ্য দিতে পেরেছি। আজও সেই স্কিম চলছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এগ্রিকালচার সেক্টর, ফিশারি সেক্টর, পশুপালন দপ্তর, এগ্রিকালচার সেক্টর, এটা মজবুত ছিল এবং দেশের মানুষ যথেষ্ট মনোযোগ সহকারে এই সেক্টরটাকে ধরে রেখেছে। তাই আজকের দিনেও আমাদের রাজ্যের অবস্থা যদি আমরা দেখি, এই মৎস্য দপ্তর বা ফিশারি সেক্টর রাজ্যের অর্থনীতিকে বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। আপনারা তো শুধু দেখছেন মাছ উৎপাদন, কিন্তু এটা বললে চলবে না, মাছ উৎপাদন যে বা যারা করছে তাদেরকে কিন্তু কর্মসংস্থান হচ্ছে, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেশন কিন্তু এখান থেকে হচ্ছে। প্রায় আমাদের রাজ্যে 1,98,000, ধরুন 2 লক্ষ ফিশ ফার্মার আছে, যেটা আমাদের ডেটা বলে। এই 2 লক্ষ ফিশ ফার্মার যদি ফিশারি সেক্টরের সাথে যুক্ত না থাকতো, তাহলে এই 2 লক্ষ লোক কিন্তু বেকার থাকতো, ঠিক না? তারা কিন্তু বেকার, তাহলে ফিশারি সেক্টরটা বাদ দিন, তাহলে তারা বেকার। আজকের দিনে যারা এগ্রিকালচার অ্যাক্টিভিটির সাথে যুক্ত থেকে ফার্মিং করছে, তারা যদি সেই কাজ না করে তাহলে তারা বেকার। যারা পশুপালনের সাথে যুক্ত থেকে এই কাজটা করছে, তারা যদি সেই কাজ না করে তাহলে তারা বেকার। তার মানে কি, উৎপাদনের সাথে সাথে বেকারত্ব দূরীকরণের কিন্তু একটা অনেক বড় সহায়ক। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের রাজ্যের প্রায় 95% মানুষ মাছ খায়। হাত তুলুন কারা কারা মাছ খান না। আগামী বছর অর্থাৎ নেক্সট অর্থ বছর আমরা যখন বাজেট করতে যাব, ফিনান্স মিনিস্টার বা ফিনান্স ডিপার্টমেন্ট যাতে আমাদেরকে এই কথা না বলে যে গত বছর যে আপনারা টাকা নিয়েছিলেন সেই টাকা এখন পর্যন্ত আপনারা ব্যয় করতে পারেননি, যার কারণে আপনাদেরকে আমরা কম টাকা দেব, এই কথা যাতে আমাদের শুনতে না হয়। যেন তেন প্রকারেণ at any cost you have to achieve your financial target. ওকে, এটার জন্য আপনারা কাজ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ওয়ার্ল্ড ফিশারি ডেতে এখানে যারা উপস্থিত তথা রাজ্যের সমস্ত আপনারা শুনলেন, এবং বেশ কয়েকটি বক্তব্যের মধ্যে এই কথাগুলো খুব প্রাসঙ্গিক। সময়ের মধ্যে সময়ের কাজে শুধু নয়, একটি অর্থবছরের টাকা যেন সঠিকভাবে সেখানে সেই টাকার ব্যবহার করা হয়, সেই বিষয়টি সেখানে উত্থাপন করা হয়। পরপর দুটো সরকারি অনুষ্ঠানের কিছু কথা আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, আপনারা সেই কথাগুলো শুনলেন। মুখ্যমন্ত্রী, মন্ত্রী সুধাংশুর বক্তব্য শুনলেন। হয়তো আর অনেক মন্ত্রীদের কথা রয়েছে, আর মন্ত্রীদের বক্তব্য রয়েছে, সেই বক্তব্যগুলো আপনাদের মতন করে আপনারা জুড়ে নিতে পারেন আপনাদের মননে। আমরা শুধু এতটুকু বলি, শুধু মুখে নয়, বাস্তবে দরকার সততা, স্বচ্ছতা। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।